দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। আবারও মহামারীতে বিপর্যস্ত প্রান্তিক মানুষের পাশে প্রধানমন্ত্রী। প্রতি পরিবারে মোবাইলে পাঠাবেন ২৫০০ টাকা। সহায়তা পাবেন ৩৬.৫ লাখ মানুষ। পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ ৭ দেশ। ভিড়তে পারবে মাদার ভেসেলও। দুটি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হয় বাংলাদেশের ইয়েলো টি, কেজি ১৫,০০০ টাকা। চীন, কোরিয়ার পর হবিগঞ্জের বৃন্দাবনে উৎপাদন হচ্ছে বিশেষ এই চা। লকডাউন আংশিক কার্যকর হওয়ার সুফল পাচ্ছে বাংলাদেশ। হাসপাতালে রোগীর চাপ কমেছে, তবে ভারতে ছড়িয়ে পড়া করোনার ভ্যারিয়েন্টের সংক্রমণের গতি ৩০০ গুণ এবং ৩ বার রূপ পরিবর্তন করায় আশঙ্কা রয়ে গেছে বাংলাদেশে। সীমান্তের সর্বোচ্চ সতর্কতার দিকে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একসঙ্গে দেশে করোনা সংক্রমণের হার ৫% নিচে নামার আগে লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে তাদের মত। অক্সিজেন মাস্ক পরে ভর্তির জন্য অপেক্ষার চেনা দৃশ্য নেই কুর্মিটোলা হাসপাতালে। নেই আইসিইউ পেতে মুমূর্ষু রোগীকে নিয়ে ছোটাছুটির মর্মান্তিক ঘটনা। রাজধানীর কোভিড ডেডিকেটেড ৩,৪৮১ শয্যার ২,০২৮টি ফাঁকা। ফাঁকা সরকারি হাসপাতালের ৫৮টি আইসিইউ। আগে যেভাবে পেশেন্ট আসতো, লাইন ধরে বসে থাকতো, ভর্তি হতো, সেটা কিন্তু এখন নাই। আমাদের হাসপাতালে যাদেরকে আইসিইউতে রেফার করা হয়, আমরা তাদেরকে আইসিইউতে এখন নিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন কোভিড ভীতি এবং লকডাউনের আংশিক কার্যকারিতার ফল এটি। সরকারের গৃহীত যে লকডাউনের যে ঘোষণা, এটা তো অন্তত আংশিকভাবে কার্যকর হয়েছে। মানুষও কিছুটা ঘাবড়ে যে কিছুটা, আমার মনে হয় স্বাস্থ্যবিধিগুলো আগের চেয়ে কিছুটা বেশি মেনেছে এবং নিশ্চিতভাবে এটা তারই সুফল। তবে কিট সংকট নিয়ে কেন্দ্রীয় ওষুধাগারের তথ্যে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ শূন্যের কোটায় না নামা পর্যন্ত নিয়মিত নমুনা পরীক্ষা ব্যাপকভাবে বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কিট দ্রুত আনতে হবে, দরকার হলে চার্টার্ড বিমানে করে আনতে হবে। আর পশ্চিমবাংলার ভ্যারিয়েন্টের ব্যাপারে অনুমান করা হচ্ছে এটা ৩০০%, মানে ৩ গুণ বেশি ছোঁয়াচে। সব কিছু মিলিয়ে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে আসবে না, এই ধরনের একটা ধারণা মনের মধ্যে পোষণ করা কোনোভাবেই ঠিক হবে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে কোনো সংকট নেই। এটি সংগ্রহ করবার জন্য যত প্রশাসনিক যে উদ্যোগগুলো আছে সেটি সবসময়ই সচল আছে, সংগ্রহ করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে চাহিদাও মেটানো হচ্ছে। কাজেই সংকট যেটির কথা বলা হচ্ছে এটি একেবারেই তথ্য নির্ভর বা সঠিক নয়। বৃহস্পতিবার গত ৩৯ দিনের মধ্যে শনাক্ত সর্বনিম্ন হলেও মৃত্যুহার মোটেও কমেনি। তাই শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অন্তত ৯৫% পর্যন্ত নিশ্চিত না করেই লকডাউন শিথিল না করার জোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবীকে বিপন্ন করে তুলেছে অতিমারী করোনা। কখনো স্বজন, আবার কখনো জীবিকা হারানোর শঙ্কা এখন বাস্তবতা। সমাজের নিম্নবিত্তের ভবিষ্যৎ সবচেয়ে অনিশ্চিত। কোভিডের নির্মম গ্রাস থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও নগদ সহায়তা পাঠাবেন মোবাইল ফোনে। রোববার একযোগে এই সাহায্যের আওতায় আসবেন দেশের ৩৬.৫ লাখ মানুষ। দেবাশিস রায়ের রিপোর্ট। দুর্বিষহ অনিশ্চিত এক ভয়াবহ সময় পার করছে দেশের মানুষ। অতিমারী করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই হাসপাতালে চাপ বাড়ছে রোগীর। প্রবল অসহায়ত্বের এই সময়ে বিপন্ন যেন পারিপার্শ্বিক বাস্তবতাও। দেশে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১১,০০০-এর বেশি মানুষ। সরকারের কঠোর বিধিনিষেধে প্রথমে কিছুটা মানলেও এখন জীবন জীবিকার তাগিদে পথে নামছে মানুষ। পাল্লা দিয়ে চড়ছে সংক্রমণ আর মৃত্যুর পারদ। কাজ হারিয়ে নিরন্ন প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘশ্বাস দূর করতে এবারও অন্তত ১২৫ ক্যাটাগরিতে পরিবার প্রতি ২৫০০ টাকা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হবে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে এই কার্যক্রম উদ্বোধন করবেন। আগামী ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম
সেটিও শুরু হতে যাচ্ছে, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা কার্যক্রম এটি চলতে থাকবে। করোনার আগ্রাসন ঠেকাতে সবকিছু বন্ধ থাকলেও সার্বক্ষণিক চালু থাকা কার্যালয়ের মাধ্যমে ভার্চুয়ালি সব তদারকি করছেন সরকার প্রধান। দেশবাসীর জন্য সময়মতো টিকা আমদানি, কৃষকদের ধান কাটার আধুনিক বন্দোবস্ত, ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত বন্ধের মতো বিচক্ষণ সিদ্ধান্তগুলোও বঙ্গবন্ধু কন্যা নিচ্ছেন একের পর এক। দ্রুত রূপ বদলাতে সক্ষম কোভিড-19-এর এই তাণ্ডব কবে শেষ হবে জানে না বিশ্ববাসী, বিজ্ঞানও যেন নিরুপায়। বিশেষজ্ঞরা বলছেন আপাতত স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখে দেয়াই একমাত্র পথ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভ্যাকসিনের বিকল্প না খুঁজে একটি উৎসের উপর নির্ভর করেছে সরকার, আর তাই এখন ভ্যাকসিন সংকটে পড়েছে দেশ। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আজকে যেহেতু তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তারা গোটা এই কোভিডকে নিয়ে ব্যবসা করেছে, জনগণের সমস্যার সমাধান করে নাই। চিকিৎসা পাচ্ছেন আমাদের লোকজনেরা, তারা হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, একটা আইসিইউ পায় না। অথচ আপনার 1.5 বছর ধরে আজকে এই অবস্থা চলছে, তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে, সেই দিকে তারা কাজ করেছে। 1.5 বছর আগে আমরা বলেছি যে একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়, কিন্তু তারা একটা সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে, যার ফলে কী হচ্ছে, এখন ভ্যাকসিন নাই। আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে পতেঙ্গার বে টার্মিনালকে। এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব সহ 7টি দেশ। এই অবস্থায় 3টি জেটির মধ্যে একটি চট্টগ্রাম বন্দর এবং বাকি 2টি গ্লোবাল পার্টনারদের ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগর তীরে গড়ে ওঠা এই বন্দরে সব ধরনের মাদার ভেসেল ভিড়তে পারবে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে 67 একর জায়গা অধিগ্রহণের পাশাপাশি সাগর থেকে বালু এনে ভরাট করা হচ্ছে আরো 800 একর খাস জমি। এখানে গড়ে উঠছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। ইতিমধ্যে নতুন এই বন্দর নির্মাণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন দেশ। কোরিয়া আছে, ভারত আছে, সিঙ্গাপুর আছে, তারপরে ডিপি ওয়ার্ল্ড আছে, আরও অনেকে আছে। তো এই রকম গ্লোবাল অপারেটর থেকে নির্বাচন করা হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 30 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করলেও প্রবৃদ্ধি ক্রমশ বাড়ছে, সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় আগামীতে বে টার্মিনাল ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না বন্দর ব্যবহারকারীরা। জেটির সংখ্যা যদি বাড়ানো না হয়, কোনো অবস্থাতে চট্টগ্রাম বন্দরের এই দীর্ঘ সমস্যার সমাধান হবে না। জাহাজ স্ট্যাম্প করলে হবে কি, ফ্রেট চার্জ কমে যাবে। তার মানে আমার যে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টটাও কিন্তু রেটটাও কিন্তু কমে যাবে অটোমেটিকলি। এদিকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানবাহন চলাচলের কারণে সীমাহীন যানজটে পড়তে হয় নগরবাসীকে। বে টার্মিনালের কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি পয়েন্ট হবে সেখানে। এই বে টার্মিনাল হলে পরে আগামী 50 বছরে কিন্তু চট্টগ্রাম বা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যবসার জন্য একটা মাইল ফলক সৃষ্টি হবে। 20,000 কোটি টাকা বাজেটের বে টার্মিনালটি 2026 সালের মধ্যে চালু হবে। কন্টেনার রাখা যাবে 50 লাখের বেশি। আর মাত্র কয়েক বছর এরপর এই ধুধু প্রান্তরে গড়ে উঠবে বিশাল আকৃতির 3টি জেটি। এর মাঝে একটি চট্টগ্রাম বন্দর পরিচালনা করলো, বাকি 2টিতে অংশ নিচ্ছে গ্লোবাল পার্টনাররা। আর এর মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতির পুরো চিত্র। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। এই মুহূর্তে পতেঙ্গা বে টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ ম্যাম। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে পুরোপুরি পরিবর্তন করে দেবে যে কটি মেগা প্রকল্প, তার মাঝে 3টি রয়েছে বৃহত্তর চট্টগ্রামে। একটি হলো মহেশখালীর মাতারবাড়ি বন্দর, দ্বিতীয়টি হলো মিরেশ্বরের ইকোনমিক জোন, তৃতীয়টি হলো বে টার্মিনাল। প্রায় 20,000 কোটি টাকা খরচ করে এই বে টার্মিনাল তৈরি করা হচ্ছে চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে। আগামী 2026 সালের মধ্যেও পুরোপুরি অপারেশনে যাবে এই বন্দর। মূলত সাগর থেকে মাটি এনে কিন্তু এই বন্দরের জায়গা ভরাট করা হচ্ছে। এরপর আগামী
1 থেকে 1.5 বছরের মধ্যে যখন পুরোপুরি ভরাট হয়ে যাবে এরপর তৈরি হবে ডিটেল প্ল্যান তৈরি হওয়ার পরে শুরু হবে এই বন্দর নির্মাণের কাজ। ইতিমধ্যে আপনি জানাচ্ছেন সিঙ্গাপুর, ভারত, সৌদি আরব এবং আরব আমিরাত মোট 7টি দেশ কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এই বন্দরে বিনিয়োগের জন্য। সরকার দুটি অংশকে কিন্তু এই বিদেশি বিনিয়োগকারীদেরকে ছেড়ে দেওয়া হবে, এরপরে বাকিটি চলে যাবে মূলত চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে। তো এখন পর্যন্ত বলা আসলে যে কাজ চলছে সে কাজের কিন্তু অগ্রগতি খুবই ভালো হচ্ছে। ভূমি অধিগ্রহণের কাজ শেষ, ভূমি ভরাট চলছে, এরপর ডিটেল প্ল্যান শুরু হবে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরের যে পাশাপাশি আরেকটি বন্দর প্রয়োজন সে হলো বে টার্মিনাল। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে কিন্তু চিহ্নিত হয়েছে এই বে টার্মিনাল। এবং এই বে টার্মিনাল যখন কাজ শুরু হবে, আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কিন্তু জোয়ারের সময় জাহাজ প্রবেশ করতে হয় এবং জোয়ারের সময় জাহাজ বেরিয়ে আসে, কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভর করে বন্দরের কাজ। এই ক্ষেত্রে কিন্তু এই বে টার্মিনাল সেটির প্রয়োজন হবে না। এখানে জোয়ার ভাটার বলে কোনো শব্দ নেই, যেহেতু ব্রেক ওয়াটার রয়েছে। ব্রেক ওয়াটারের কারণে কিন্তু যত বড় জাহাজ হোক, অত চট্টগ্রাম বন্দরে যে 9.5 মিটার জাহাজ প্রবেশ করে তারও কোনো বাধ্যবাধকতা থাকবে না। যত বড় বিশাল আকৃতির মাদার ভেসেল হোক, সেই মাদার ভেসেল কিন্তু এই বে টার্মিনালে প্রবেশ করতে পারবে এবং জোয়ার ভাটা দিন রাত 24 ঘন্টা জাহাজ ঢুকতে পারবে এবং বের হতে পারবে। এই সুবিধা পাওয়া যাবে এই বে টার্মিনালে। যে কারণে কিন্তু বলা হচ্ছে আগামী দিনে যে বন্দরের বিকল্প সেটি হবে বে টার্মিনাল, যেখানের মধ্যে প্রায় একসাথে 35টি জাহাজ প্রবেশ করতে পারবে এবং 35টি জাহাজের অবস্থান থাকতে পারবে। একই সাথে 50 লাখের বেশি কিন্তু কন্টেইনার মজুত করে রাখা যাবে এই বে টার্মিনাল। এবং একই সাথে আরেকটি বিষয়, চট্টগ্রাম বন্দরের যে ডেলিভারি পয়েন্ট রয়েছে সেটি নিয়ে আসা হবে এই বে টার্মিনাল, যেটা কাজ চলছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আগামী দিন যে অর্থনীতি পরিবর্তন করবে বাংলাদেশে সে বে টার্মিনালের কাজ শুরু হয়েছে তার সর্বশেষ। পতেঙ্গা বে টার্মিনাল এলাকা থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানে উৎপাদন হচ্ছে ইয়েলো টি বা হলুদ চা। বিশ্বের আরও 2টি দেশে এই চা উৎপাদন হলেও বাংলাদেশে উৎপাদিত চায়ের দাম সবচেয়ে বেশি। 1 কেজির দাম 15,000 টাকা। দেশের চা শিল্পে এটি একটি বিপ্লব বলে মনে করছেন গবেষকরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে, ছবি তুলেছেন দিগন্ত সিংহ। চা গাছে মৌসুমে প্রথম একটি কুড়ি এবং একটি পাতা দিয়ে ইয়েলো টি বা হলুদ চা উৎপাদন করা হয়। আর দেশে প্রথম বাণিজ্যিকভাবে ইয়েলো টি উৎপাদন করেছে বৃন্দাবন চা বাগান। সাধারণ চা থেকে এই চা পরিবেশনে রয়েছে ভিন্নতা, স্বাদ গন্ধে সুস্বাদু। চা পাতা দেওয়ার পরে গরম পানিটা আমরা ঢেলে দেবো। 5 মিনিট রাখার পরে একটু ঝাঁকে দিলে পরে দেখা যায় মেন কালার প্লাস ফ্লেভারটা চলে আসবে। ইয়েলো টিটা এটা অসাম, এটা বলে শেষ করা যাবে না। করোনা পরিস্থিতিতে চায়ের বাজার চাঙ্গা করতে নতুন নতুন চা উৎপাদনের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান হলুদ চায়ের উদ্ভাবক। ইয়েলো টি যেহেতু বাংলাদেশে আর কেউ করে নাই, আমি ফার্স্ট করছি। বিশ্বের 3টা দেশ করছে, 3টা দেশের ভিতরে বাংলাদেশ মানে 3rd পজিশনে করছে, 3 নম্বরে করছে। এবং প্রাইসের দিক থেকে বাংলাদেশ আমি সবচেয়ে হাইয়েস্ট প্রাইস পেয়েছি। বৃন্দাবন চা বাগান ইয়েলো টি উৎপাদনের মাধ্যমে চায়ের জগতে দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মনে করেন চা গবেষক। এটা চায়ের জন্য নতুন একটা বিপ্লবিক সূচনা এবং এই ধারাটা যদি অব্যাহত থাকে এবং ইনশাল্লাহ থাকবে, বাংলাদেশের চাটা সারা বিশ্বে আস্তে আস্তে আরও সুনাম কুড়াবে। চীন, কোরিয়ার পর বাংলাদেশ ইয়েলো টি উৎপাদন করে বিশ্ব বাজারে নতুন নাম লেখালো। এ পর্যন্ত বাংলাদেশে উৎপাদিত চায়ের মধ্যে সবচাইতে দামি চা ইয়েলো টি বা হলুদ চা। বিশ্ববাজারে এই চা প্রথম স্থান অধিকার করে আছে। বর্তমানে এর পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে এই চা আরও বৈদেশিক মুদ্রা অর্জনে একটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সুনামগঞ্জে হাওরের একমাত্র ফসল বোরো ধানের বাম্পার ফলনের পর এবার কৃষক নির্বিঘ্নে ধান ঘরে তুলতে পারছেন। ইতোমধ্যে 90 ভাগ ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় 100 ভাগ ধান ঘরে তোলার ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখ ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 95টি হাওরে 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে হাওর এলাকায় 90 ভাগ সহ জেলার 70 থেকে 80 ভাগ ধান কাটা হয়েছে। আমরা মোটামুটি ঝুঁকিমুক্ত, আগামী কয়েকদিনের মধ্যেই আমরা 100 ভাগ ধান কর্তন করতে পারবো। আমরা এবার কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করার কারণেই কিন্তু প্রায় 12 থেকে 15 দিন আগেই আমরা এই 100 ভাগ ধান কর্তন করতে পারছি।
হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য 294টি কম্বাইন্ড হারভেস্টার, 130টি রিপার মেশিন ছাড়াও 2 লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় এখন ব্যস্ত। হাটার মানুষের খুব অভাব, হাটটা মিলে না, 500 টাকা রোজ। মেশিন দিয়ে কাটলে যেমন একদিনে কয়েক কেয়ার জমিন একখানে হাঁটি দিতে পারে। মেশিন আওয়ানে আমরা সুবিধা পাইছি, আমরা দেশের ধান, আমরা সঙ্গের ধান তুলতে খুব আরাম পাইছি। দক্ষিণ সুনামগঞ্জে তো ধানে ফান্নে ডুবাই আর বাদে নিয়ে যায়, আর মেশিন হইলে তো তাক দায় তোলা যায়। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,44,000 মেট্রিক টন। সুনামগঞ্জের ঘরে ঘরে এখন চলছে ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন তারা সময় মতোই ঘরে তুলতে পারছেন। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংগাই হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঈদ ঘনিয়ে আসায় শপিং মলমুখী হচ্ছেন ক্রেতারা। ছুটির দিনে রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও চাঁদনী চক সহ সব বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়ছে বেচা কেনাও। একে তো লকডাউনে সীমিত কেনাকাটার সময়, আর কর্মদিবসে শপিং মলে যাওয়ার ফুরসত মেলে না তেমন। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই ঈদের কেনাকাটা সারতে পরিবার পরিজন নিয়ে বিপণী বিতানে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বেবিদের জন্য ড্রেস কিনলাম, আরো কিছু কেনাকাটা করবো আর কি। আজকে বাচ্চাদের জন্য কিনতে আইছি, তারপরে বড়দের দেখবো। আছে মেয়ের জন্য একটা জামা কিনতে হয়, না কিনলেও হয় না, মেয়ে রাগ করবে। বেশিরভাগই এসেছেন শিশুদের বায়না মেটাতে। বড়দের 3 পিস বিক্রি কম হলেও শিশুদের পোশাকের বিক্রি হচ্ছে ভালো। ইমিটেশনের গহনার দোকানেও নারীদের ভিড় দেখা গেছে। পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা কিনছেন অনেকে। ড্রেসের সাথে আর কি ম্যাচিং করে কিছু করছি, মানে কিনতেছি, অর্নামেন্টস দেখছি আর কি। প্রচন্ড ভিড়, আসলে চেষ্টা করতেছি যে একটু সাবধানে থাকার। রোজার মাঝামাঝি এসে বিক্রি আগের চেয়েও বাড়লেও সন্তুষ্ট নয় বিক্রেতারা। গেলবারের ঈদে ব্যবসা করতে না পারায় ক্ষতি পুষিয়ে নিতে মার্কেট রাত 12টা পর্যন্ত খোলা রাখার দাবি তাদের। ধরাবান্দি ছাড়া আমাদের যে কতক্ষণ করতে পারি এতটুকু সময় যদি দিত সরকার সহানুভূতি দেখে আমাদের প্রতি, তাহলে আমাদের জন্য ভালো হতো। যদি ইফতারের পরে যদি একটু খোলা থাকতো, দেখা যায় 10টা 11টা পর্যন্ত খোলা থাকলে আমরা আরো কাস্টমার পেতাম, আমাদের আরো বেচে কিনা ভালো হতো। মাস্ক পরে কিছুটা গুরুত্ব দিলেও ভিড়ের কারণে সামাজিক দূরত্ব ছিল না কোথাও। মার্কেটের প্রবেশ পথে জীবাণুনাশক টানেল থাকলেও ব্যবহার দেখা যায়নি। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সংবাদ সম্মেলনে বলা হয়, মহামারীতে সবকিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে 50% শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। আগামী 2রা মের মধ্যে দাবি মানা না হলে 3রা মে সারা দেশের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় পরিবহন শ্রমিকদের সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়। রোজার মাঝামাঝিতে এসে মুরগির বাজারে ফিরেছে স্বস্তি। লাগামহীনভাবে বাড়তে থাকা মুরগির দাম কমছে। পাইকারি ও খুচরায় পাকিস্তানি ও দেশি মুরগির দাম কমেছে 50 থেকে 100 টাকা। প্রতি ওজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দামও। লকডাউনে চাহিদা কমা ছাড়াও রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার প্রভাব বলছেন বিক্রেতারা। রোজার শুরুতেও রাজধানীর পাইকারি আড়তে সোনালী মুরগি বিক্রি হতো প্রতি কেজি 300 থেকে 320 টাকায়। দেশি মুরগির জোড়া ছিল 900 টাকা, আর ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হতো 140 টাকায়। তবে রোজায় হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় চাহিদা কমায় প্রভাব পড়েছে দামে। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে পাইকারি আড়তে গিয়ে দেখা গেল সোনালী মুরগির দাম কমে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। দেশি মুরগির জোড়া বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। আগে বিক্রি করতাম 320 টাকা, 310 টাকা, 330 টাকা এরকম ছিল। এই করোনা আসার পর থেকেই আপনার মনে করেন অনেক লস হইতেছে আমাদের। কক মুরগিটার দাম আমরা 220-30 এরকম, 30 কাঁচা 1200-1500 মুরগি বিক্রি করছি, এখন 500-600 মুরগি বিক্রি করি। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে গিয়ে দেখা গেল পাইকারি বাজারে প্রভাব পড়েছে খুচরায়। মুরগি নিচ্ছে আমি 2 কেজি 100 গ্রাম 140 টাকা কেজি। 20-30টা নিছি, কেজি বিক্রি করবো আপনার 260, 250, 300 এরকম 260-70 টাকা। যেই মাল আমরা কিনছি আগে 550, 40, 600, 620 বেচছি, আর আমরা কিনতেছি 520-30 বেচতেছি 550, সীমিত লাভে বেচা লেগেছে। দাম কমেছে ডিমেরও। প্রতি ডজন লেয়ার মুরগির ডিম 5 টাকা কমে বিক্রি হচ্ছে 85 টাকায়। দেশি মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। লাল ডিম হলে 85 টাকা ডজন,
আর দেশি ডিম হলে 150, সাদা ডিম 80 টাকা ডজন। অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম, প্রতি কেজি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে, খাসির মাংস 900 টাকা আর বকরির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ যেন শস্যের মধ্যে ভূত, নিয়মের মধ্যে অনিয়ম। নিবন্ধন ছাড়াই সড়কে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 300-র বেশি গাড়ি, যেগুলোর 70%-এরই নেই ফিটনেস সার্টিফিকেট আর রুট পারমিট। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। ময়লাবাহী এই গাড়িগুলোতে গত 2 বছরে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। অনিয়মের কথা স্বীকার করে মেয়র জানালেন শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাইন। স্টিয়ারিংয়ে বসা এই কিশোর, যার নেই লাইসেন্স কিংবা গাড়ি চালানোর কোনো অনুমতিপত্র, কিন্তু তিনি চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি। একই অবস্থা সংস্থাটির পরিবহন পুলে কাজ করা অধিকাংশ চালকের। গাড়ি কাগজ সবসময় অফিসে থাকে, তো যে সিটি কর্পোরেশন গাড়ি না, কাগজপত্র আপনার সবই আছে, কিন্তু আমাদের গাড়িতে নাই, এটা সরকারের কাছে। আমাদের লাইসেন্স তো আর কেউ চেক করে না, তার জন্য আমরা লাগে না। শুধু লাইসেন্স না থাকাই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 513টি গাড়ির মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র 150টির। আছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগও। ওরা গাড়ি চালায় মনে করেন আউলা চুট করি, ময়লার গাড়ি তো ডরে কেউ কিছু কয় না। আমি রাস্তা ক্রস করতে পারি না, মনে হয় যে এক পাও দিছি, উনি যেভাবে গাড়ি নিয়ে গেছে আমার ওড়না চলে গেছে। কোনো আপনার ট্রাফিক সিগন্যাল মানে না, ওদের ইচ্ছা মতো। ট্রাফিক বিভাগের দাবি, সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এসব গাড়ি কিংবা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না তারা। এই বিষয়ে যদি সিটি কর্পোরেশনের ইন্টারনালি ভালো ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় এই দুর্ঘটনাগুলো কমে আসবে। নিজ দফতরে পরিবহন খাতে এমন অনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন খোদ নগর পিতাও। এতগুলো যানবাহনের বহরে আমাদের যে জনবল অপ্রতুলতা, এই কারণে এবং এটাকে অবলম্বন করে বিভিন্ন অনিয়ম এখানে দানা বেঁধেছে। কিছু যানবাহন চালানো হয় বিভিন্ন অন্য পদের লোকজন দিয়ে, পরিচ্ছন্ন কর্মী দিয়ে, অথবা অনেক সময় ভাড়াটিয়া লোক দিয়ে এখানে চালানো হয়। আমরা এখন সেই প্রশাসনিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি। অন্যদিকে নিবন্ধনহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের এই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। আমরা একটা গাড়ির গ্যারেজ নম্বর থেকে সেটা দিয়ে আমরা চালাচ্ছি, তবে সেই সবগুলো গাড়ি কিন্তু নিবন্ধন প্রক্রিয়া আছে, হয়তো নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি। দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতায় এমন বেপরোয়া চালক দিয়ে কর্পোরেশন চলে আসলেও আগামীতে এসব খাতে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে দায়িত্বরতরা কতটুকু সফল হবেন সেটি এখন দেখার বিষয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতে করোনায় একদিনে মারা গেছেন আরও 3,500 মানুষ, আক্রান্ত প্রায় 4 লাখ। দেশটির করোনা পরিস্থিতির বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। মিম, আপনাকে ধন্যবাদ। মিম, এই মহামারী অতিমারি কবে শেষ হবে এটি এখন কিন্তু শুধু ভারতের চিন্তার বিষয় নয়, সেটি কিন্তু গোটা বিশ্বের কাছে এখন ভারতের যে এই মুহূর্তের যে মহামারী সেটি উদ্বেগ বাড়িয়েছে। আপনি জানেন যে প্রতি 4 জন যে কোভিড সংক্রমণ হয়ে মারা যাচ্ছে তার মধ্যে একজন ভারতীয়। ইতিমধ্যে জানেন যে ভারত বিশ্বের অন্যতম টিকা উৎপাদনকারী দেশ এবং ওষুধ উৎপাদনকারী দেশ। তার পরিকাঠামো দিয়ে ভারত কিন্তু বিশ্বের অন্যতম জায়গা করে নিয়েছে এবং কোভিড যে টিকা, সেই টিকাও কিন্তু ভারতের তরফ থেকে প্রায় 64টি দেশকে সরবরাহ করা হয়েছে। টিকা দিয়ে ভারত যেরকম তার বন্ধু দেশগুলোর পাশে দাঁড়িয়েছিল এবং একই রকম ভাবে সেই বন্ধুদের কাছ থেকেও এখন প্রতিদান পেতে শুরু করেছে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে সাহায্য আসার পর আজকে সকালবেলা কিন্তু জাপানের পক্ষ থেকেও ভারতকে বিভিন্ন রকমের মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে, বিশেষ করে অক্সিজেন জেনারেটর এবং ভেন্টিলেশন মেশিন, এগুলো দিয়ে কিন্তু সহযোগিতা করার কথা বলা হয়েছে। এবং জাপান বলেছে যে ভারতের এই দুঃসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবাসীর সঙ্গে জাপান প্রশাসন কাজ করবে। ইতিমধ্যেই তাদের একটি বিশেষ বিমানে 300টি যে অক্সিজেন জেনারেটর এবং 300টি ভেন্টিলেশন মেশিন কিন্তু দিল্লিতে এসে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ত্যাগ করা এবং তাদের নাগরিকদের কিন্তু ভারতে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেও মার্কিন প্রশাসনও কিন্তু একই রকম ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে। জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু একই রকম ভাবে ভারত টিকা সরবরাহ করেছিল এবং বিভিন্নভাবে এই যে দুর্যোগ, বিশ্ব দুর্যোগে ভারত পাশে দাঁড়িয়েছিল। আপনি
সে কারণেই যারা আজকে ভারতের বন্ধু তারা পাশে দাঁড়িয়েছে। ভারত সরকারের যে টিকা নিয়ে ভারত সরকার যে সার্বিক কোভিড ব্যবস্থাপনা ইতিমধ্যে জানেন যে প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশটির শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট থেকে ভর্ৎসনা করা হয়েছে। বিশেষ করে ভারত আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লকডাউন করেছে। 68 দিন টানা লকডাউন হয়েছে গত বছর। এই লকডাউনের পর 130 কোটি মানুষের দেশে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই তারা দৃষ্টান্ত তৈরি করেছিল এবং নরেন্দ্র মোদী পরপর যে ভাষণগুলো দিয়েছিলেন সেখানে বিশ্বের কাছে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ভারতের। কিন্তু সেই দৃষ্টান্ত, সেই ইতিবাচক বিষয় কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়েছে, কারণ এই দ্বিতীয় ওয়েভ যে ঢেউয়ে বিপর্যস্ত নাস্তানাবুদ ভারতের চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন সংকট, শবদাহ নিয়ে বিভিন্ন শ্মশানে ঘুরে বেড়াচ্ছেন, কবরস্থানে জায়গা হচ্ছে না। তো এই চরম মানবিক সংকট কিন্তু বিশ্ব গণমাধ্যমে জায়গা হয়েছে এবং তাতেই কিন্তু ভারতের যে বর্তমান এই মানবিক সংকট সেটি কিন্তু বিশ্ববাসীকে উদ্বেগ বাড়িয়েছে। তো এই ছিল মিম সার্বিকভাবে ভারতের করোনা পরিস্থিতি এবং তার বন্ধু দেশগুলো তার পাশে দাঁড়ানোর। আমার কাছে সব শেষ। মিম, কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ডিউটির সময় হঠাৎ নাচের ভাবনা কেন আসলো 3 চিকিৎসকের মাথায়, জানালেন হাঁপিয়ে ওঠা হাসপাতালের বন্দি জীবনে চিকিৎসকদের কিছুটা স্বস্তি দিতেই এই ভিডিও। অনেক ভাবনা চিন্তা নয়, কাজের ফাঁকে কথা প্রসঙ্গে ঢাকা মেডিকেলের 3 চিকিৎসক সহকর্মী এই নাচের পরিকল্পনা করেন। মুজাহিদ শুভর রিপোর্ট। আসার পরিকল্পনা এটা হচ্ছে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের একঘেয়ে জীবন থেকে মুক্তি দিতেই এমন উদ্যোগ জানালেন ভিডিওটিতে অংশ নেয়া চিকিৎসকরা। তবে ব্যক্তিগত ফেসবুকের জন্য তৈরি এভাবে সাড়া ফেলবে স্বপ্নেও ভাবেননি তারা। নিজেরাই হচ্ছে আমাদের কোরিওগ্রাফার, নিজেরাই আমরা প্ল্যান করি যে কিভাবে একটু নাচের সাথে হাত পা দুলাবো এবং সেখান থেকেই আমরা আসলে এই নাচটা উঠাই এবং হচ্ছে আমাদের নাচের ভিডিও কোনো হচ্ছে বড় কোনো ক্যামেরা দিয়েও করি নাই, নর্মাল মোবাইল থেকে করেছি। করোনা পরিস্থিতির মধ্যে মূল ভূমিকাটা কিন্তু চিকিৎসকদেরই পালন করতে হবে। আমরা যদি চিকিৎসকদের মনোবলটা শক্ত না রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। প্রতিদিন কোনো না কোনো মৃত্যু, পরিবারের সদস্যদের অসুস্থতা, পিপিই পরে অদৃশ্য ভাইরাসের সঙ্গে লড়াই, প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যেও হাসি মুখে বেঁচে থাকাই সত্যিকারের বিজয়, সেটি বুঝাতে চেয়েছেন চিকিৎসকরা। 14 দিন তারা বাসায়ও যেতে পারছেন না, তাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তাদের মুখ দেখতে পাচ্ছেন না, বাচ্চারা বাবা মা তাদের খুঁজে বেড়াচ্ছে, একা হয়ে গেছে। অনেক ডাক্তারের অনেক সময় মনে প্রশ্ন জাগে যে তারা কি তাদের ফ্যামিলির প্রতি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে কিনা করোনার সময়। তো সেখান থেকেই তাদেরকে উৎফুল্ল করার জন্যই আমাদের এবং এই নাচ। তাদের এই কর্মকাণ্ড বাংলাদেশের কোভিড যোদ্ধাদের ভেতরে সাহস দেবে, এমনটাই প্রত্যাশা ঢাকা মেডিকেল কলেজ প্রধানের। নিজেরাও মৃত্যু মুখে ধাবিত হতে পারেন যে কোনো মুহূর্তে, সবকিছু মায়া মমতা বাদ দিয়ে এই হাসপাতালে কাজ করছেন, তারাও যে এই একটা পরিস্থিতিতে, এমন একটা দুর্বিষহ পরিস্থিতিতে যে নেচে উঠতে পারেন, গেয়ে উঠতে পারেন, সেটা আমি বলবো যে বিশাল উদ্দীপনার কাজ। কোভিড যুদ্ধের শেষ দিন পর্যন্ত চিকিৎসকরা তাদের ন্যায্য অধিকার পাক, নিজে উদ্দীপ্ত থেকে চিকিৎসক ও রোগীদের উজ্জীবিত করুক, এমনটাই প্রত্যাশা তরুণ চিকিৎসকদের। সপ্তাহের একটি দিন আমাদের রুটিন অপারেশন চলে থাকে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও শঙ্কা বাড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। লকডাউন বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের, গণপরিবহন চালুর দাবি পরিবহন সংগঠনের। এবং পতেঙ্গার বে টার্মিনালে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর সহ 7 দেশ। ফিরতে পারবে মাদার ভেসেলেও, 2টি জেটি অংশীদারদের দেওয়ার সিদ্ধান্ত। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।